হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায় জাবেদার ১৪টি রুল নিয়ে। এর আগে আমি তোমাদের এই অধ্যায়ের উপর আরও ২টি ভিডিও আপলোড করেছি, অর্থাৎ এই ১৪টি রুলের উপরে আমি আরও ২টি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমার ডেসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা শুরু করি আজকের আমাদের ৩য় পার্ট। তো আমি বরাবরই গতবারের মতো আমি যেই আমাদের ১৪টি রুলস, অর্থাৎ জাবেদার ১৪টি রুলস, সেই ১৪টি রুলস আমরা লিখে রেখেছি। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, ৫ নম্বর রুলসটা যদি তোমরা দেখো, সেখানে যেহেতু এর আগের ২টা ভিডিওতে ১ থেকে ৪ পর্যন্ত আলোচনা করা হয়েছে, তো আমরা আজকে ৫ নম্বর রুলস থেকেই শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে ৫ নম্বর রুলসে বলা হচ্ছে সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ লেখা যাবে না। যেমন আসবাবপত্র ক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না। এটা তোমাদের জাবেদার ১৪টি রুল আছে বইতে, তার ৫ নম্বর রুলে বলা হচ্ছে এরকম। তো এক্ষেত্রে আমি তোমাদের স্পষ্ট ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন আমরা পণ্য ক্রয় করতাম বা পণ্য ক্রয় করি, তখন আমরা ক্রয় হিসাবটাকে ডেবিট করি। আবার যখন পণ্য বিক্রয় করি, তখন আমরা পণ্য বিক্রয় যখন করি তখন বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করি। কিন্তু যখন আমরা আসবাবপত্র বিক্রয় করব বা আসবাবপত্র ক্রয় করব, সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আসবাবপত্র কিন্তু সম্পদ, তো সেক্ষেত্রে ক্রয় বিক্রয় আসবে না। আবার এর সাথে নতুন আসবাবপত্র, পুরাতন আসবাবপত্র, এই ধরনের শব্দ আসবে না। তো আমরা জানি যেহেতু আসবাবপত্র সম্পদ হিসাব, তো সেক্ষেত্রে সম্পদ হিসাব সর্বদাই ডেবিট হয় যদি সম্পদ বাড়ে, আর সম্পদ হিসাব তখনই শুধুমাত্র ক্রেডিট হবে যদি সম্পদ কমে যায়। এক্ষেত্রে আমাদের একটা টিউটোরিয়াল আছে যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র, তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারো। ডেবিট ক্রেডিট নির্ণয় স্বর্ণসূত্র নামে আমরা সেখানে সব এবং আদম দ্বারা কিভাবে তোমরা খুব সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো, আমি তা বুঝিয়ে দিয়েছি সেখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এনটিটি পড়ি। অর্থাৎ এখানে দেওয়া আছে নতুন আসবাবপত্র ক্রয় ৬০,০০০ টাকা। আবারও দেখো শিক্ষার্থী বন্ধুরা, নতুন আসবাবপত্র ক্রয় ৬০,০০০ টাকা। তো সেক্ষেত্রে যদি নতুন আসবাবপত্র ক্রয় করি, তাহলে প্রতিষ্ঠানে কি আসলো? আসবাবপত্র এসেছে। এক্ষেত্রে আসবাবপত্র হিসাব ডেবিট হবে। তো আসবাবপত্র কেনার জন্য আমাদের কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, নগদান হিসাবটাকে আমরা ক্রেডিট করব ৬০,০০০ টাকা। এখন আমাদের রুলস অনুযায়ী যে এখানে বলা হচ্ছে নতুন আসবাবপত্র ক্রয়, অর্থাৎ আমাদের এখানে হিসাবে দেওয়া যাবে না যে নতুন আসবাবপত্র হিসাব ডেবিট, অর্থাৎ নতুন বা পুরাতন শব্দ ব্যবহার করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি এক্ষেত্রে আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি জাবেদা দাখিল এটা নতুন আসবাবপত্র ক্রয় ৬০,০০০ টাকা না থেকে বিষয়টা এরকম থাকতো যে নতুন আসবাবপত্র ক্রয় ৬০,০০০ টাকা যা চেকে প্রদান করা হলো, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে কী হতো? তারপরেও কিন্তু ডেবিট হিসাবটা চেঞ্জ হতো না, অর্থাৎ সেক্ষেত্রেও আসবাবপত্র হিসাব ডেবিট ৬০,০০০ টাকা। এবং এই যে নগদানটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, নগদান হিসাবটাকে আমরা ক্রেডিট করেছি ৬০,০০০ টাকা, সেই ক্রেডিট হিসাবটাকে আমরা চেঞ্জ করে দিয়ে ব্যাংক হিসাব ক্রেডিট করতাম, কারণ যেহেতু আমরা লেনদেনটা চেকের মাধ্যমে করেছি। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যদি আসবাবপত্র বাকিতে ক্রয় করা হতো, তারপরেও কিন্তু ডেবিট হিসাব চেঞ্জ হতো না, আসবাবপত্র হিসাবেই ডেবিট হতো। কিন্তু নগদান হিসাবের জায়গায় তোমরা কি লিখতে? সেক্ষেত্রে পাওনাদার হিসাব, কারণ তুমি বাকিতে ক্রয় করার ফলে তোমার এখানে একটা দায় সৃষ্টি হয়েছে। সেই দায়টা হচ্ছে তোমার কাছ থেকে সে কিছু টাকা পাবে যার কাছ থেকে তুমি ক্রয় করেছো আসবাবপত্র, অর্থাৎ সেক্ষেত্রে সে তোমার পাওনাদার। এরপরে আসো শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট জাবেদাটা দেখি। সেখানে বলা হচ্ছে যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 20,000 টাকা।
এখানেও দেখো শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা বোঝার আছে যে পুরাতন যন্ত্রপাতি তুমি যখন বিক্রয় করেছো তো সেক্ষেত্রে সম্পত্তি কমে গেছে। তো আমরা জানি কি সম্পত্তি কমলে কি হয়, ক্রেডিট। তো সেক্ষেত্রে দেখো যন্ত্রপাতি হিসাবটা ক্রেডিট হয়েছে 20,000 টাকা। যদি যন্ত্রপাতি হিসাবটা 20,000 টাকা ক্রেডিট হয় তাহলে সেক্ষেত্রে ডেবিট হিসাবটা কি আসবে, তুমি যন্ত্রপাতি বিক্রয় করার ফলে তুমি কি পেয়েছো অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে কি চলে আসছে। আমরা জানি যন্ত্রপাতি বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানে নগদ অর্থ চলে আসছে। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই নগদান হিসাবটাই ডেবিট হবে। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি এই লেনদেনটাই এমন হতো যে পুরাতন যন্ত্রপাতি চেকের মাধ্যমে বিক্রয় করা হলো 20,000 টাকা, তো সেক্ষেত্রেও যেহেতু তোমার যন্ত্রপাতি বিক্রয় করার ফলে কমে যাচ্ছে, যন্ত্রপাতি হিসাব অবশ্যই ক্রেডিট হতো 20,000 টাকা। তবে যেহেতু তুমি চেকের মাধ্যমে বিক্রয় করেছো তাহলে তোমার প্রতিষ্ঠানে নগদ অর্থ আসে নাই, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে এসেছে চেক। এর মানে এখানে ব্যাংক হিসাবটাকে আমরা ডেবিট করে দেব 20,000 টাকা। আবার যদি এই জাবেদা দাখিলাটা একটু ঘুরিয়ে বলি, যেমন পুরাতন যন্ত্রপাতি বাকিতে বিক্রয় করা হলো 20,000 টাকা, তবুও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ক্রেডিট হিসাবটা চেঞ্জ হবে না। ক্রেডিট হিসাবটা তারপরেও যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 20,000 টাকা। আর এক্ষেত্রে যেহেতু তুমি বাকিতে বিক্রয় করেছো তো আমরা জানি যে বাকিতে বিক্রয় করার ফলে এখানে দেনাদারের সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে দেনাদার হিসাব ডেবিট 20,000 টাকা হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার 5 নম্বর রুলসটি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব 6 নম্বর রুলটি নিয়ে। তো 6 নম্বর রুলটিতে বলতেছে দেখো যে সাধারণ আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই হিসাব খোলা হবে না, যদিও ওই আয় অনাদায়ী বা ব্যয় অপরিশোধিত থাকে, ব্যয়ের নামে হিসাব লিখতে হবে। তো 6 নম্বর রুলসটা এখানে যা বলছে সেটা হচ্ছে আয় বা ব্যয়ের ক্ষেত্রে আর কি হিসাব লিখতে হবে, কখনোই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব লেখা যাবে না। দেখো এক্ষেত্রে আমি জাবেদা দাখিলা দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আর এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটা শব্দ যে অনাদায়ী, মানে আয় অনাদায়ী, অর্থাৎ এই আয় অনাদায়ী কি, যে আদায় হয়নি বা আদায় হবে না সম্ভাবনা আছে এরকম। ব্যয় অপরিশোধিত, অর্থাৎ যেই ব্যয়টা হওয়ার কথা ছিল সেই ব্যয়টা পরিশোধ করা হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে জাবেদা দাখিলাটা আছে সেটা হচ্ছে কর্মচারী জামিলকে বেতন প্রদান 7,000 টাকা। তো এক্ষেত্রে কর্মচারী জামিলকে যেহেতু বেতন প্রদান করা হয়েছে এটা কিন্তু একটা ব্যয় প্রতিষ্ঠানের জন্য। তো আমরা জানি যে ব্যয়ের নাম হিসাব লিখতে হবে, কোনো ব্যক্তি অর্থাৎ কর্মচারী জামিল বা কোনো প্রতিষ্ঠানের নামে হিসাব লেখা যাবে না। তো আমরা জানি যে ব্যয় সর্বদা ব্যয় যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে সেটা ডেবিট হয়, এবং ব্যয় যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে সেই ব্যয় ক্রেডিট হয়। তো সেক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু বেতন প্রদানের জন্য আমাদের ব্যয় বেড়েছে প্রতিষ্ঠানে, তাই আমরা কি করব, অর্থাৎ বেতন হিসাবটাকে ডেবিট করব। আর যেহেতু বেতন প্রদানের কারণে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে গেছে তাই নগদের হিসাবটাকে আমরা ক্রেডিট করে দিব। শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে যদি আমরা লেনদেনটা একটু ঘুরিয়ে বলি যে কর্মচারী জামিলকে বেতন প্রদান করা হলো 7,000 টাকা, কিসের মাধ্যমে বেতন প্রদান করা হলো, ধরে দিলাম ওটা চেকের মাধ্যমে করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্যয়ের নাম হিসাবটা হবে, অর্থাৎ এই বেতন হিসাবটাই ডেবিট হবে যেহেতু চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। তাই ক্রেডিট হিসাবটাকে চেঞ্জ করে আমরা করব ব্যাংক হিসাব ক্রেডিট করে দিব। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এ পাশে আছে যে মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্যাদি করায় 1,000 টাকা। তো এটাও একটা ব্যয়। স্টেশনারি দ্রব্যাদি কি, যেরকম ধরো কার্বন, পিন, ফাইল, টেপ, এগুলোই হচ্ছে মূলত স্টেশনারি সামগ্রী। তো এক্ষেত্রে দেখো যে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে তো আমরা সর্বপ্রথম খরচ হিসাবটা অর্থাৎ মনিহারি হিসাবটাকে ডেবিট করব। এরপর মনিহারি হিসাবটা ডেবিট করার পরে যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে তো খরচ যখন বাকি থাকে তখন সেটা বকেয়া হয়ে যায়, অর্থাৎ সেই খরচ নামেই অর্থাৎ তার আগে বকেয়া শব্দটি যুক্ত করে তাকে ক্রেডিট করতে হবে। ঠিক বেতন হিসাবটাও যদি এখানে যে কর্মচারী জামিলের বেতন বকেয়া রয়েছে এরকম থাকতো তাহলেও সেক্ষেত্রে কিন্তু বেতন হিসাবটাকে আমরা ডেবিট করতাম আর বকেয়া বেতন হিসাবটাকে আমরা
ক্রেডিট করে দিলাম এই পাশে। শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আরও দুইটি রুলস, দুইটি জাবেদা দাখিল এখানে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। যেরকম ধরো এইখানে যদি আমরা আলোচনা করি যে বিনিয়োগের সুদ পাওয়া গেল, তো বিনিয়োগের সুদ পাওয়া গেল এক্ষেত্রে তুমি যখন বিনিয়োগ করবে অর্থ, তো তার বিনিময়ে তুমি সুদ পেয়েছো, তো এটা তোমার আয়। তা আমরা জানি আয় যখন বেড়ে যায় তখন সেটা ক্রেডিট হয়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বিনিয়োগী সুদ হিসাবটাকে ক্রেডিট করা হয়েছে। তো বিনিয়োগী সুদের জন্য তোমার প্রতিষ্ঠানে কি এসেছে? নগদ অর্থ। তাহলে সেক্ষেত্রে নগদান হিসাবটাকে আমরা ডেবিট করব। নগদান হিসাবটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সম্পদ হিসাব। তো সেহেতু আমরা যেহেতু জানি যে সম্পদ বাড়লে ডেবিট, তো এখানে এই জন্য নগদান হিসাবটাকে ডেবিট করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। আর এর আগে কিছু অভিযোগ পাওয়া গেছে যে আমি কেন সামনে আসতেছি না, অর্থাৎ কেন আমি শুধুমাত্র অডিওর মাধ্যমে ভিডিও করে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আসব এবং তোমাদের হোয়াইট বোর্ডে জাবেদা মানে করিয়ে, অর্থাৎ ঘর কীভাবে করতে হবে, জাবেদার ঘর কয়টি, জাবেদার ঘরের উপরে হেডলাইন্সটা কীভাবে লিখতে হবে, জাবেদা কি ব্যাখ্যা দিতে হবে না দিতে হবে না, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আগে রুলসগুলো তোমরা বোঝো। যদি রুলসগুলো বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এভাবেই জাবেদা অনেক সহজ হয়ে যাবে, কারণ জাবেদা এভাবে অনেক সহজ। তো এর আগে বলে রাখছি যে আমাদের ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর সর্বদা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। তো ভালো থাকো তোমরা। থ্যাংক ইউ সো মাচ।